করা শুধু ভাঙা আওয়ামী লীগকে চাঙ্গা করার শেষ রাজনৈতিক কৌশল? এটা আমার বিবেচনায় যেটা নির্মোহভাবে বলার দরকার সেটাই বলবো, কারণ অনুমান অনেক কিছুই করা যায়। আপনি ধরেন শেখ হাসিনা বেশ কয়েকটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে, রিপোর্টার কোথায়? এক। দুই হচ্ছে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বোন, তার নেতা কর্মী ভারতে অনেকেই আছে আশ্রয় নিয়ে। কারোর সাথে কোনো ছবি দেখেছেন, কোনো অডিও ভিডিও কিছু দেখেছেন? দেখেন নাই। তাহলে এটাও তো হয়, ভারতে কিন্তু অনেক মিডিয়া আছে, কিন্তু আবার গদিয়ে মিডিয়াও বলা হয়। রয়টারের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েছে। হয়তো রয়টার ম্যানেজ করে সরকারের তরফ থেকে এটা একটা দিতে আলোচনায় থাকার জন্য দিতেও পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা, তিনি যদি সত্যি আসতে চান তাহলে তার তো আপনার আমাদের এখানে যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির অধীনে তো 3 বার তার কাছে ফেরত চেয়েছে। ভারত তাকে ফেরত দিতে পারে। আরেকটা হতে পারে তার তো পাসপোর্ট নাই, এবং যে নেতৃবৃন্দ শহর আসবে তাদেরও পাসপোর্ট নাই। তাহলে সরকারের কাছে আপনার ট্রাভেল পাস চাইতে হবে, কারণ সরকার তো চাই ফেরত, তো তার ট্রাভেল পাস নিয়ে আসবে। এখন আমার বক্তব্য হচ্ছে আসলে কি হবে? আসলে আপনার একটা মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া আছে, তাহলে তাকে মামলা ফেস করতে হবে, এবং অন্যদের বিরুদ্ধে মামলা আছে, মামলা ফেস করতে হবে। এখন মামলা ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল ওনারই করা। ট্রাইব্যুনাল আর সিআরপিসি মামলা এক না। ট্রাইব্যুনালে অডিও ভিডিও, পেপার ক্লিপিং, টেলিফোনি বক্তব্য সব ধরনের, আবার রাজসাক্ষী, কেউ পালিয়ে যাবে বা কোনো কারণে যাবে, তার বিরুদ্ধে যদি মামলা থাকে, সে যদি বিবেচনা করে এই মামলাটাকে তাকে তার অনিচ্ছাকৃত আইনের বাইরে গিয়ে তাকে দণ্ডিত করা হতে পারে, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হতে পারে, সে দেশ নাও দিতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে যদি বিচার হয়, এরকম মনে হয়। চুক্তির বিষয়ে ভারত সেভাবে কোনো জবাব দেয়নি, তারা শুধু বলেছে তারা চিঠি পেয়েছে। হ্যাঁ, গেছিল না, জার্মান হয়ে ভারতেই ছিল তো দীর্ঘদিন, ভারতেই। কিন্তু হঠাৎ শেখ হাসিনার এই বক্তব্যের পেছনে ভারতের মনোভাব যদি আমরা বুঝতে চাই, সেটা কিভাবে দেখছেন? ভারতের পেছনে কোনো প্রচ্ছন্ন সবুজ সংকেত রয়েছে কিনা? থাকতে পারে, কারণ ভারত তো তাকে অতিথি হিসেবে রাখছে। ভারত তো বরাবরই শেখ হাসিনার পক্ষে অবস্থান আছে। না, তো প্রত্যেক আমাদের যে বন্ধু বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনার অনুপ চেটিয়াকে ফেরত দিছি না আমরা। আবার ওখান থেকে ভারত থেকে আসাম থেকে জেএমবির অপারেটররা ছিল, তাদের ফেরত আনছি তো। বন্ধু বিনিময় চুক্তি হয়েছে তো, কাজ হয়েছে তো, এবারে হচ্ছে না। কারণ তার মানেই হচ্ছে ভারত যদি কোনো ধরেন সরকারের সাথে বা ভিন্ন প্রসেসে, বা আমাদের যে ধরেন এখন আমেরিকা আছে, চীন আছে, ভারত আছে, এখানে তো এই ভূ রাজনৈতিক একটা আচরণ তো আছে তাদের। যদি তারা ভারত যদি কোনোভাবে কোনো কিছু করতে পারে, হয়তো তাকে হাসিনাকে ফেরত দিতে পারে, সেটা নেগোশিয়েট করতে হবে সরকারের সাথে, ছাড়া তো আর নেগোশিয়েট হবে না। কারণ ট্রাইব্যুনালের যে প্রধান বিচারক, যে কি বলে তাকে যেন পদ, জানি না কি চুক্তি করেছে। কারণ আমি একটা লেখা লিখছি যে তারা আপনার ট্রানশিপমেন্ট চুক্তি ভারত ইউনিটারি বাতিল করেছে, কিন্তু ট্রানজিটের নামে একটা করিডোর নিছে। আমি লিখছি যে ভারত ট্রানশিপমেন্ট বাতিল করেছে, করিডোর কি হবে, প্রশ্নবাদক। এটা কেউ ছাপে নাই। তো এখানে কি গণমাধ্যমকে কেউ ছাপতে না করে নাই, তারা মনে করছে ভারতকে বিরাগভাজন হতে চায় নাই। এরকমই ভারত তো আমাদের যাই বলেন, আমাদের কাছে তো পরাশক্তি, সে পরাশক্তি না হলেও আমাদের কাছে 3 দিক জুড়ে আছে। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে, একমাত্র ভিসা ছাড়া কিছু তো ওপেন হয় নাই এখনো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েন ছিল, দি হিন্দুস লিখেছে যে ভারতের খুব পরামর্শমূলক বক্তব্য লিখেছে যে বাংলাদেশের সাথে যে সব ইস্যু নিয়ে, পানির বিষয় নিয়ে, বাণিজ্য নিয়ে, পুশিন নিয়ে যেসব সমস্যা আছে, এগুলো আলোচনা করে সমাধান করা উচিত। তো এইভাবে যদি পুশিন ঠেলাঠেলি করে টানাপোড়েন রাখে, তাই বলেওছে দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে ভারতের সম্পর্ক নাই। এই জন্য বলছি যে ভারত যদি এখন তলে তলে সরকারের সাথে আলাপ করে আপোষ করতে পারে, আমেরিকা আছে ধরেন, চীন আছে, চীন হয়তো হেল্প করবে না, কিন্তু আমেরিকা তো ভারতের পক্ষে হেল্প করতেও পারে, বলা তো যায় না। তো সেক্ষেত্রে যদি এও হয়, অনেকের কেস তো মামলা হয়েছে না, কন্ডেম সেল থেকে এসে এখন এমপি আছে এই পার্লামেন্টে, কন্ডেম সেল থেকে মুক্তি পায়, বুঝছেন? ফাঁসি হয়ে সে কন্ডেম সেলে ছিল, সেখান থেকে রিলিজ হয়ে এমপি আছে। তো শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, এখনো তো কন্ডেম ছেলে যায় নাই, সে পালা আছে, তাহলে মাফ করে দিল। কি করবেন আপনার, কি করবেন? উনি নিজের ইচ্ছা করলে যে চলে আসতে পারবেন, সেটা যেমন আমরা মানে প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন, সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না।
কারণ উনি যদি আসেন তাহলে আমরা এখানে 3টা বিষয় খেয়াল করতে পারি। প্রথমত ওনার নিরাপত্তা, উনি নিরাপত্তা কতটুকু ভোগ করছেন। যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার কথা বলা হচ্ছে, সে আইনি অবস্থান হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2010 সালে সই হওয়া এই চুক্তির অনুচ্ছেদ 6 খয়ে পরিষ্কারভাবে বলা আছে, যাকে স্থানান্তর করা হবে তার উপর যেন মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ না থাকে। তাহলে আপনি যেই চুক্তির অধীনে আনতে চাচ্ছেন তাকে, সেই চুক্তিতেই তো বলা আছে যে ওনার যদি মৃত্যুদণ্ড থাকে আপনি আনতে পারবেন না। তাহলে এখন উনি কিভাবে আসবেন? তাহলে সরকারের সাথে একটা নেগোসিয়েশনের বিষয় থাকে, হয় সরকারের সঙ্গে ওনার আলোচনা হচ্ছে, উনি এসে আইনের মুখোমুখি হবেন। আরেকটা হচ্ছে তৃতীয় কোনো দেশ এখানে নেগোসিয়েশন করছে কিভাবে তাকে এখানে পাঠানো যাবে, এই সব মানে এগুলোর উপরে নির্ভর করছে। আর উনি যদি এসেই যান তখন এটা দেখা যাচ্ছে যে একটা 3টা বিষয়ে আমি তখন গুরুত্ব দিই। একটা আইনের শাসনের একটা পরীক্ষা হবে, যে বর্তমানে যে বদনামটা সরকারের বিরুদ্ধে করা হচ্ছে, বা ইউনুস যে আইন চালু, আইন না, যে বিচার প্রক্রিয়া ইউনুস যেটা করে দিয়ে গেছে, সেখানে আসামি যারা তারা বলতে পারছে যে তারা যথাযথ বিচার পায়নি। যে আদালতের কাছে তারা রায় হয়েছে সে আদালত নিরপেক্ষ ছিল না, একচোখা ছিল, এবং আসামিদের তো কোনো কথা বলার সুযোগই ছিল না, সেখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে। এখন তারা বলতে পারে যে তারা তো পালিয়ে আছে, তো পালিয়ে থাকা লোকদের আইনজীবী যারা থাকে সে সমস্ত প্রক্রিয়াগুলো যে অনুসরণ করা, সেগুলো ইউনুসের আমলে যথাযথ হয়েছে বলে মানুষ মনে করে না। সো এই বিচার নিয়ে এক ধরনের প্রশ্নবোধক রয়ে গেছে। তো সেই জায়গায় এখন যখন উনি আসবেন তখন 1 মাস পরে ওনার আপিল করার কথা থাকলেও আইনি কারণ আমরা জানি যে এটা পরেও করা যায়, করেছে বাংলাদেশে, এরকম নজির রয়েছে যে আপনি সঙ্গে সঙ্গে এসে করেন নাই, সেরকম নজির রয়েছে, পরেও করেছে। আইন তখন নিজের ব্যাখ্যা নিজের মতো দেয় সুবিধা অনুযায়ী। সো সেই সুবিধা অনুযায়ী শেখ হাসিনা যদি এসে আত্মসমর্পণ করে তখন আইনের শাসনের একটা পরীক্ষা হচ্ছে, ওনার প্রতি কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রায়টা কিভাবে হচ্ছে, পর্যালোচনা কিভাবে হচ্ছে, সেগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের একটা ঘটনা ঘটতে পারে। যে রাজনীতি এখন যেভাবে আছে, এনসিপি জামাত এক দল হয়ে আছে, তারপর বিএনপি, এটা কি ওনার আশাটা কতটুকু ওয়েলকাম করছে বা ওয়েলকাম করে না, সেগুলোর উপর নির্ভর করছে। বহিঃশক্তির চাপ কিভাবে আছে, দেশের মধ্যে রাজনৈতিক উত্থান পতন যেটুকু মানে এটাকে পুনর্বিন্যাস বলবো আমি, রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের সম্ভাবনা আছে তখন। শেখ হাসিনা কোন দিকে থাকবেন, তার দিকে কে থাকবে, তার দিকে থাকবে না কে, সেগুলো ইন্টারন্যাশনাল লবি মিলিয়ে এক ধরনের ঘটনা ঘটতে পারে। আরেকটা হচ্ছে সংঘাতের ঝুঁকি, এরা কেউ তার সঙ্গে তার কারো হবে না, এক ধরনের সংঘাতের ঝুঁকি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তৈরি হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ একদিকে, অন্যেরা একদিকে। সেই সংঘাতের ঝুঁকি এখন যে মাত্রায় আছে, এখন যে মাত্রায় বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা জেলে আছেন এবং মামলায় জামিন পাওয়ার পরও জামিন থেকে বেরোতে পারেন না, এই যে নানা অভিযোগ, এবং সরকারি দলের বিরুদ্ধে বা ইউনুস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা যে এখনও চলমান রয়েছে। তো এই প্রেক্ষিতে যে বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধ দেখবে না, সেটারও আমরা কেউ ফেলে দিতে পারি না। কারণ দেয়ালে যখন ফিট থেকে যায় তখন আপনার প্রতিপক্ষ কী করবে আপনি জানেন না। সো রাজনৈতিকভাবে পুরো বিষয়টা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে রাষ্ট্র কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় যাবে নাকি আরও বিভাজন তৈরি হবে এখানে, সেই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। ডিসেম্বর তাহলে শুধুমাত্র একটা সময় নয়, আমাদের রাজনীতির জন্য একটা বিরাট পরীক্ষা আমি মনে করি। কিন্তু যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কিভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি করবেন না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। কিন্তু বর্তমান বাস্তবতায় যদি আমরা বাংলাদেশ ভারত কূটনৈতিক বাস্তবতাটা বুঝতে চাই, সেটি কি আসলে সহায়ক ভূমিকা পালন করবে? করতেও পারে রাজনীতি, আমি তো বলছি তৃতীয় পক্ষ এখানে ভূমিকা রাখবে। নাহিদ ইসলাম রাজনৈতিক নেতা, উনি যা ইচ্ছা তা বলতে পারেন, ওনাকে এখানে লাগাম দেওয়ার কেউ নেই, কারণ ওনার ওই স্বাধীনতা রয়ে গেছে, উনি সংসদ সদস্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে যদি কথা বলতে হয়, এখানে ভারত চলে আসতেছে, এখানে বহির্বিশ্ব চলে আসবে, এখানে রাজনৈতিক বিবেচনায় অনেক কিছু আসবে। এখানে ওনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি, মনের সুখে করতে পারি, কিন্তু বাস্তবতায় তো সেটা আমরা দেখি না যে এরকম হবে। তারেক রহমানের বিরুদ্ধে যখন
মামলা হয়েছিল, সাজা হয়েছিল, আওয়ামী লীগের লোকজন এরকম স্বপ্ন দেখতো যে তারেক রহমান আসলেই তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে দিয়ে দেবেন, এরকম করবেন। তারেক রহমান তো আসেননি। এখন শেখ হাসিনা আসতে চাচ্ছেন। আসতে চাওয়ার মধ্যে তো অনেক কিছু চ্যালেঞ্জ। এই যে তাকে যে বলা হলো এতদিন পালিয়েছিলেন, তাই না? সবাই তো বললেন যে পলাতক। এই কথাটা আমরা সবাই বলছিলাম যে শেখ হাসিনা, তাদের দলের থেকে বলা হয় যে রাষ্ট্র কর্তৃক তাকে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই বলে যে শেখ হাসিনা পলাতক ছিলেন। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ, তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ, যে আমি আসছি, আমার রাজনৈতিক বার্তা দিচ্ছে যে উনি চ্যালেঞ্জে, এখানে আত্মসমর্পণ সেই অর্থে না। আপনি দেখতেছেন আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু সে ফিল্ডে আবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন উনি। এখন তাকে বলা হয় পলাতক, কিন্তু যখন উনি ফেরত আসছেন তখন পলাতক না, তখন উনি প্রতিদ্বন্দ্বী। আমি আরও একটা পয়েন্ট বলি যে এই সিদ্ধান্তের মাধ্যমে যে রাজনৈতিক বয়ান যেটা এতদিন চলছিল, সেটা কিন্তু উনি তার হাতে নিয়ে আসতে পারেন। রাজনৈতিক বয়ানটা এখন তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন, যে তাকে পলাতক বলা, অমুক বলা, তমুক বলা, যে আসতে দেখিয়ে দেবো, সে বয়ান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তো উনি চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি আসবো, এবং সরকারের উপর চাপ বাড়বে। দূর থেকে যে রাজনীতি নয়, উনি যে এতদিন ধরে রিমোট কন্ট্রোল রাজনীতি করছেন, অনলাইনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তখন সরাসরি একটা মোকাবেলার প্রশ্ন আসবে। যেটা আমি বলছিলাম যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তখন সরাসরি সরকার এবং বিরোধী দল, বা সরকার এবং আওয়ামী লীগের মধ্যে তখন সরাসরি দেখতে পারবেন আপনি। এবং মূল সংঘর্ষের মঞ্চ হবে কিন্তু তখন এই যে মাঠ না, মাঠের বাইরে একটা বড় সংঘর্ষের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আদালত। আদালত আইন এবং রাজনীতির সীমারেখা নির্ধারণ করবে, এবং ঝাপসা হওয়ার ঝুঁকি এখানে কতটুকু আছে সেটাও নির্ধারণ করবে। প্রশ্ন হচ্ছে যে এটি কি সত্যিকারের বিচার হবে নাকি রাজনৈতিক প্রদর্শনী হবে? এখন এটা নির্ভর করছে যে আসলে আপনার ইচ্ছা কি, সরকারের ইচ্ছা কি, এবং আপনার নেগোসিয়েশনে কি হয়েছে। আপনার তারেক রহমান যে আসবেন বলছিলেন, তো তার মামলাগুলো কিভাবে হয়েছে, এখানে খালাস হয়েছে, সেটা কি এমনি হয়ে গেছে? সেটা তো একটা নেগোসিয়েশনের মধ্যে হয়েছে, তাই না? যে মামলাগুলো রায় কেন আমরা দেখি যে সরকার পরিবর্তন হলে চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে যে পেছনে কি হয়েছিল তার উপর নির্ভর করছে। এখন কঠোর শাস্তি দিলে, শেখ হাসিনাকে যদি কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে উনাকে শহীদ বানানোর একটা ঝুঁকি থেকে যাবে। আর নরম আচরণ যদি তাকে করা হয়, তাহলে বলা হবে যে সরকার দুর্বল। অনেক সরকার কিন্তু যে কোনো সিদ্ধান্ত সরকারের বিশ্বাসযোগ্যতার একটা পরীক্ষার মুখে পড়তেছে এখন। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে আনতে পারে। আওয়ামী লীগের চাপা রাজনৈতিক বয়ান নতুন করে সুযোগ থাকছে কি? তার রাজনীতি করার সুযোগ থাকছে কিনা? জি, অবশ্যই থাকছে, কারণ সেটা কিভাবে? উনি তো দলের প্রধান আসেনি। এখন উনি মাঠে কিভাবে যাবেন, কিভাবে তার আইনগত, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে সাজামুক্ত হবে, সেগুলোর উপর তো নির্ভর করছে। কিন্তু উনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, বা রাজনীতি তো না, উনি সাজাপ্রাপ্ত আসামি কারাগারে থেকেও তো দলের পরিচয় বহন করতে পারেন, সেটা তো অতীতে রয়েছে বাংলাদেশের ইতিহাসে, তো নতুন কিছু না। সো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে তার প্রত্যাবর্তনটা শুধু ব্যক্তিগতভাবে আপনি দেখেন না, এটা বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে নিয়ে আসতে পারে। যেটা 24 না 71 যে রাজনীতি আমাদের শুরু হয়েছে 5 আগস্টের পর থেকে, সেই বিতর্ককে আবার সামনে নিয়ে আসতে পারে। 24 কেন জরুরি ছিল, আর 24 কিভাবে প্রতারণা ছিল, এই বিতর্কগুলো আবার সামনে চলে আসবে। এবং 71কে কিভাবে 24 মুছে দিতে চাচ্ছে, এবং কি প্রক্রিয়ায় আজকে পাকিস্তান এর সঙ্গে মিশে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এমন সব কর্মকাণ্ড তৈরি হয়েছে, ভারত বিরোধিতা এমন মাত্রায় গিয়েছে যেটার ফলাফল 0, এবং এটার আবার কোনো কার্যকর কোনো নাই। কিন্তু রাজনৈতিক একটা হাইপ তোলা হচ্ছে যে বাংলাদেশ বোধহয় ভারতের বিরুদ্ধে, এই সবগুলো কিন্তু তখন সামনে চলে আসবে। ভূ রাজনৈতিক অন্যান্য প্রেক্ষাপটও কিন্তু তখন আলোচনার একটা বিষয় হবে। আর আওয়ামী লীগের চাপা থাকা রাজনৈতিক বয়ান নতুন করে জেগে উঠতে পারে, যেটা আওয়ামী লীগ 71 প্রশ্নে যেভাবে যায়, সেটাকে আরও সামনে নিয়ে আসবে। তারা আরও শার্প পলিটিক্স করার চেষ্টা করবে যে আমরাই আওয়ামী লীগ হচ্ছি যে মুক্তিযুদ্ধের একমাত্র সোল এজেন্ট, এখানে অন্য কোনো এজেন্সি নাই, এবং এটা 5 আগস্টের পর তোমরা প্রমাণ পেয়েছো। কারণ মুক্তিযুদ্ধকে আফোর্ড করেছে একটা রাজনৈতিক দল নাই। যখন বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, যখন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যত নেগেটিভ জিনিসগুলো ছিল, তখন অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে তারা সামনে নিয়ে আসবে। তারা কিভাবে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল। আর দেশের যে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব এবং যে মেরুকরণ,
যেটা রাজনৈতিক দ্বন্দ্ব, এনটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এই দ্বন্দ্বটা তখন আরও শার্প হবে। তখন এটাকে রাজনীতিতে দেখবেন যে তখন এই যে আমাদের এখন যে শার্পনেস আছে, আমরা যে এখনও তো যেটা আমরা পরস্পর যেভাবে প্রতিহিংসা রাজনীতিতে চলে গিয়েছি, সেই রাজনীতিটা আরও শার্প হবে, আরও প্রতিহিংসা পরায়ণ রাজনীতি হয়তো বাংলাদেশ দেখতে পাবে। সো এটি তাহলে ব্যক্তিগত, আমি যেটুকু সারমর্ম যেটা বলতে চাচ্ছি যে এটা তার ব্যক্তিগত ঝুঁকি নয়, মনে করতেছে তার ব্যক্তিগত ঝুঁকি। অবশ্যই ব্যক্তিগত ঝুঁকি, এক অর্থে উনি আসবেন, উনি জেলে যাবেন, কিন্তু রাজনৈতিক বৃহত্তর আঙ্গিকে যদি আপনি এটাকে বিশ্লেষণ করেন তখন আপনি দেখবেন যে এটা একটা ব্যক্তিগত ঝুঁকি। যখন দেখা যায় যে যে মাসটাতে তারা পরাজিত হয়েছিল সেটা আগস্ট এক ধরনের কুফা মান্থ হিসাবে পরিচিত আওয়ামী লীগের জন্য। বঙ্গবন্ধুকে নিহত করা হয়েছিল, শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আগস্টে তারা ক্ষমতা হারালো। তাহলে সেপ্টেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে, নভেম্বর রয়েছে, হয়তো রাজনৈতিক অনুকূলে, আবহাওয়া অনুকূলে কখন যায় তারা সেটা দেখবে। ডিসেম্বর হচ্ছে তাদের জন্য পারফেক্ট মান্থ, কারণ তারা ওই সময়ে ওই মাসে বিজয় অর্জন করেছিল। সো তারা তাদের বিজয়ের মাসে যেতে আগ্রহী, এবং আওয়ামী লীগ যত ইলেকশনগুলো করে সেগুলো আপনি দেখবেন যে ডিসেম্বরকে কেন্দ্র করে। সো ডিসেম্বর মানে বাংলাদেশের রাজনীতির আবহাওয়ায় অন্য একটা চরিত্র। এই যে রাজাকার, আলবদর, আলশামস চরিত্রগুলো তখন একটু ভীত থাকে। সেই ডিসেম্বর ওদের এক ধরনের কাঁপুনি ধরিয়ে দেয়। যেটা আপনি বলতে চাচ্ছেন যে আগস্টে কেন আসছে না, আগস্টে যেরকম আওয়ামী লীগের জন্য এখন তারা মনে করে যে এটা আমাদের জন্য রাইট টাইম না, এবং এই মাসে আমাদের পতন হলো, এই মাসে এতগুলো ছেলে মারা গিয়েছে, সেই ক্ষতগুলোও তো আবার সামনে আসবে, তাই না? এই আওয়ামী লীগ যখন এই অবদমনের রাজনীতি করেছিল, আওয়ামী লীগ যখন 24-এ অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল, সো এই তাদের বিরুদ্ধে এই জিনিসগুলো এখন তো দগদগে হয়ে আছে। এখন সোশ্যাল মিডিয়া আপনি দেখেন সবগুলো মানুষের হৃদয়ে 1 জুলাই হয়তো আপনি খুব পাবেন না, ব্যক্তিগত বা মানুষের সাথে কথা বলেন, কোনো ইয়ে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিরাট মানে বিপ্লব চলতেছে ওইখানে একজন অনেক 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 জুলাইয়ের পক্ষে কথা বলতেছে। সো জুলাইয়ের পক্ষ বিপক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত জীবনে হয়তো আপনি ওইভাবে দেখবেন না। অসংখ্য সো ধন্যবাদ আওয়ামী লীগ জানাচ্ছি। পলিটিক্স সেটা নির্ভর করছে ভারত, সেটা নির্ভর করছে শেখ হাসিনা নিজের উপরে, এবং এখানে পরিস্থিতি তখন কি বিরাজ করছে তার উপরে। ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম এ আজিজ, হাসিনা দেশে ফিরলে জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে এমন মন্তব্য করেছেন জনাব আনিস আলমগীর। একটু জানতে চাই যে বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগ প্রশ্নে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মাঝে জাতীয় ঐক্য বিদ্যমান রয়েছে, এই ঐক্যে কি ফাটল ধরবে? তিনি কিন্তু বলেছে এনটি আওয়ামী লীগ আর জোট হতে পারে। আমার বক্তব্য হচ্ছে একমাত্র নেগোসিয়েশন ছাড়া, ভারত এবং সরকারের নেগোসিয়েশন ছাড়া উনি আসতে পারবে না। আসতেই অভ্যুত্থানের শক্তি এক হয়ে যাবে, তখন দেশে যে অরাজকতা তৈরি হবে, এবং বিশেষ করে আমি বলবো সরকার যদি ওই অভ্যুত্থান, ধরেন জামাত, এনসিপি বা সবার সাথে একমত গাঁট বাঁধে, তাহলে কিন্তু উনি ঢুকতেই পারবেন না দেশে। এবং উনি নাহিদ ইসলাম বলেছে তার তো আপিল করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টে আপিল করবে। এবং আমার বক্তব্য হচ্ছে যে তিনি এখন যেটা হচ্ছে, এও হতে পারে ডিসেম্বরে, যে হয়তো ডিসেম্বরে ভূ রাজনীতির একটা পরিবর্তন ভারত তলে তলে হয়তো অনুমান করছে, সেই কারণে তাকে দিয়ে এই কথা হয়তো বলানোর পরামর্শ দেওয়া হয়েছে, বলছে। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো যে নর্মালি তার আসার কোনো সুযোগ নাই, এবং তার পলিটিক্স করার সুযোগ নেই, কারণ অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে। কারণ আমাদের সরকারের সাহায্য লাগবে, তার অবশ্যই সরকারের নমনীয়তা লাগবে, এবং ভারতের অ্যাগ্রেসিভ ভূমিকা লাগবে, তাছাড়া তার আসার সম্ভাবনা নাই। কারণ সরকার সহ, অর্থাৎ বিএনপি সহ যদি অভ্যুত্থানের শক্তি এক হয়, উনি দেশের ভিতরে ঢুকতে পারবে না, ওনাকে জেলে যেতেই হবে। এবং আমি বলছি ট্রাইব্যুনালের বিচার, সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে, সেখানেও তিনি রিভিশন পাবেন না। হ্যাঁ, কারণ সুপ্রিম কোর্টে একই রায় হোক। কারণ আমি বলবো যে ট্রাইব্যুনাল কিন্তু অনেকটা আন্ধা। আপনি খেয়াল করে দেখেন 2013 সালে যখন কাদের মোল্লার ফাঁসি হলো, যাবজ্জীবন হলো, তখন গণজাগরণ মঞ্চ বসাইছে না, তখন এটা আইন বদলাইছে, আইন বদলায় সরকার আপিল করতে পারবে, এই কথা বলছে, করে আপিল করে তাকে ফাঁসি দিয়ে তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে। সুতরাং ট্রাইব্যুনালে এমন সূত্র তৈরি করে রাখা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো স্কোপ নাই, যদি ট্রাইব্যুনালকে যদি ইন্টারফেয়ার না করেন, যদি বিচার সঠিকভাবে হতে দেন। আমার বক্তব্য একটাই যে উনি আসতে নিলেই অভ্যুত্থানের শক্তি এক হবে। অভ্যুত্থানের শক্তির ভিতরে তো এখন তো ওপেন সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিছে, এবং ট্রাইব্যুনাল তো বিচার করছে, চিফ প্রসিকিউটর তো বলেই ফেলছে, আওয়ামী লীগের বিষয়ে তদন্ত হচ্ছে। আওয়ামী লীগ যদি সন্ত্রাসী দল হয়, আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। সুতরাং এখানে সরকারের সাথে নেগোসিয়েশন লাগবে, ভারতের সরকারের সাথে তো আর শেখ হাসিনা সরাসরি কোনো নেগোসিয়েশন করবে না, ভারতের মাধ্যমে করবে।
উনি তারেক রহমানও তো দেশে আসছে, জুলফিকার ভুট্টোও আসছিল, এরকম আসছে না? হয়তো এক্সাইলে অনেক নেতা থাকে, তো এক্সাইল থেকে হয়, কিন্তু ওরা একটা ব্যতিক্রম যে আমাদের এখানে ট্রাইব্যুনাল আছে। তাহলে শেখ হাসিনা ইস্যুতে বর্তমান সময়ে ভারতে কি মূল খেলোয়াড়? অবশ্যই মনে হচ্ছে তাই, মনে হচ্ছে তাই, কারণ তিনি ভারতের তো অতিথি, তিনি আশ্রয়দাতা না, বন্ধু বিনিময় চুক্তি আছে, এই চুক্তি তো কার্যকর হয়েছে, বললাম তো উভয় পক্ষ বন্দি বিনিময় করছে, তো এখন শেখ হাসিনার বেলায় এটা কার্যকরী হচ্ছে না, তার মানে ভারত দিচ্ছে না, তো ভারত তো এখানে খেলোয়াড়। অবশ্যই ভারত তাকে নিরাপদে বাংলাদেশে পাঠাতে চায়, হ্যাঁ এটাই, নিরাপদে যদি পাঠাতে চায় তাহলে অভ্যুত্থানের শক্তি তো সরকার সহ, অর্থাৎ সরকার মানে কি বিএনপি সহ, বিএনপি সহ যদি এক হয় তাহলে ওনার পক্ষে ঢোকা সম্ভব না। তাহলে দেশ যদি ভারত এই ঝুঁকি নেবে, বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না, মালদ্বীপ থেকেও হাত গুটাইছে, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই, যদি জোর করে এটা করতে চায় তা মালদ্বীপের মতো বাংলাদেশ থেকেও ভারতকে সরে যেতে হবে, উঠে যেতে হবে। তো এই জন্য আমি বলছি যে খুব কঠিন গেম, এটা কঠিন গেম সত্যি। আমি জানি না এটা কি জাস্ট আওয়াজ কর্মীদেরকে চাঙ্গা করা, নাকি সত্যিই তিনি আসবেন। যদি আসতে চায় তাহলে আমি একটু বললাম নেগোসিয়েশন ছাড়া আসলে এদেশে প্রলয় কাণ্ড ঘটে যাবে, আবার আগের মতো ঘটে যাবে। এবং আইসলামকে জীবন গ্রহণ করবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে পলিটিক্স করতে চায়, সেটা তো এটা সে প্রতিষ্ঠিত করতে চাইবেই, তো বলবে তো যে আমি, বলবে যে আমি আমার বিরুদ্ধে অভিযোগ, অনেক উন্নয়ন করছি, তারপরে মুক্তিযুদ্ধের প্রশ্নবোধক 24 মুক্তিযুদ্ধের সে বড়, হ্যাঁ এসব তো বলবে, প্রতিষ্ঠিত করবে। যে তারপরে এই যে এগুলো ভাঙছো, বব সন্ত্রাস করছো, এগুলো খুব বলবে তো, বলবে তো। এটা তো যদি রাজনীতি করতে পারে, যদি পার্টি সংগঠিত হয়, কারণ পার্টি তো আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সমর্থক আছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে আউলায় দিছে। যদি সঠিক সময় নির্বাচন দিত তাহলে নেপালের মতো রেজাল্ট হতো, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবেলা হইতো। এখন তো ঠেক দিয়ে, এখন তো বাংলা যত বেশি রিপ্রেশন হবে যে দলের উপরে, তার পপুলারিটি তত বাড়বে। আর কর্মীরা চুপ আছে, মেনিমাসের মতো চুপ আছে। হ্যাঁ, ধরেন শেখ হাসিনা যদি সত্যিকার আসতে পারে এবং অভ্যুত্থানের শক্তিরা ধরেন সরকারের সাথে নেগোসিয়েশন করে আসলো, সে তো নিরাপদে পলিটিক্স করতে পারবে। পলিটিক্স করলে তো তার বয়ান তো তৈরি করবেই, সে চেষ্টা করবেই তো। হ্যাঁ, সে বলবে স্বাধীনতার একমাত্র আমরাই স্বাধীনতার পক্ষের শক্তি, বলবে তো। এটা প্রতিষ্ঠিত, বা আগেও বলছে, এখনো বলবে। ৭১-এর চেতনাকে নিয়ে আমরা রাজনীতি বিগত সময়েও দেখেছি, কিন্তু আজ জাতীয় সংসদের স্পিকার যেমনটি বলেছে, পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবুরের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা তিনি দেননি। তিনি আরও বলেছেন যে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছিলেন পাকিস্তানিরা আক্রমণ করতে চাচ্ছে, মানুষ স্বাধীনতা চায়, কিন্তু শেখ সাহেব তখন বলেছিলেন আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙতে আমার কোনো অবদান থাকুক এটা আমি চাই না, সুতরাং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। আমরা তো সারা জীবন দেখেছি আওয়ামী লীগকে ৭১-এর চেতনার রাজনীতি করতে। তাজউদ্দিন আমাদের মেয়ের বইতে এটা লেখা আছে, বইটা লেখা, এইটি লেখা আছে। তো এই বিতর্কে আমরা যেতে চাই না, কারণ হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে যে স্বাধীনতার ইতিহাস, প্রকৃত ইতিহাসটা লেখা হয় না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হাসান মুজিবুর রহমান প্রায় 9-10 খণ্ডের একটা বই লিখেছিল, সেই বইটা সবচেয়ে গ্রহণযোগ্য, বেশি গ্রহণযোগ্য, সেই বইটা সবাই গ্রহণ করে না। আর পার্লামেন্ট আছে, স্বাধীনতার ব্যাপারে কয়জন মুক্তিযোদ্ধা, কয়জন বীরাঙ্গনা, কয়জন রাজাকার, এখনো তো করা যায়। রাজনৈতিক দল দিয়ে হবে না তো, আপনি ডিজিটিএফ লাগান, এসবি লাগান, তারপরে এইসব গোয়েন্দা সংস্থা লাগান, এখনো জিজ্ঞেস করেন কয়জন মুক্তিযোদ্ধার দেশে ছিল। এখন তো গরিবের পয়সা, ট্যাক্সের পয়সা দিতেছে। হ্যাঁ, এখন আবার অনেকেই কয় আমি বঞ্চিত, আমি নিবন্ধন পাইনি। কেন? মুক্তিযুদ্ধ দেশের জন্য করছে, এত ফকির ভিক্ষের দরকার কি? দরকার কি? এই টাকা পাবলিকের টাকা, গরিব মানুষের টাকা দেওয়ার দরকার কি এত ভুয়াদেরকে? এরশাদের সময় একটা জরিপ হয়েছিল, 85,000 মুক্তিযুদ্ধ আছে, সেটা এখন 2.5 লাখ। হ্যাঁ, কেন গরিবের টাকা কেন দেবে? জরিপ করে না কেন? সরকার স্বাধীনতার, আমার বক্তব্য হলো স্বাধীনতার ইতিহাসটা, প্রকৃত ইতিহাসটা কেন লেখে না? এবং স্বাধীনতার যত ইস্যুগুলো আছে এখন অভ্যুত্থানের, অনেকে বলতেছে না, এই সরকারও বলতেছে তো অভ্যুত্থানের আন্দোলনের আমরা কেন কৃতিত্বের লড়াই দেখি? আসলে আন্দোলনের সুবিধাভোগী মূলত কারা? জনগণ তো কোনোভাবে সুবিধা ভোগ করতে পারছে না, তাহলে কি রাজনৈতিক অঙ্গনই সুবিধাভোগী? দেখেন, প্রত্যেক আন্দোলনে সাধারণ লোকের ইনভলভমেন্ট না আসলে, অর্থাৎ এটা জনযুদ্ধের আকার না হলে সেটা সাকসেসফুল হয় না। অভ্যুত্থানে হয়েছে, আর মুক্তিযুদ্ধে তো প্রশ্নই আসে না। আমি বরাবরই বলি, যে মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে মুক্তিযুদ্ধ প্রলয়নকারী ঘটনা বুঝতে পারবে না, সে দুঃখ। কিন্তু আমি এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা আজকে 54 বছরে ইতিহাসটা লিখতে পারি না। রাজনৈতিক দলরা যার যার মতো করে বয়ান তৈরি করার চেষ্টা করে। আমি কথা
এই যে হাসান হাবিবুর রহমান যে বই কয়েক খণ্ডের, এটা তো অনেকটা গ্রহণযোগ্য, এই বইটি অ্যাকসেপ্ট করে না কেন? হ্যাঁ, তার সাথে যুক্ত করা হোক যে কতজন শহীদ হয়েছে, কতজন বীরাঙ্গনা হয়েছে, কতজন মুক্তিযোদ্ধা ছিল, এগুলো এখনো তো গণতন্ত্র, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা গণতন্ত্র চাইছি, যায়নি তো। অনেক সূচকে দেশ আগাইছে, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি, গণতন্ত্র কোথায়? কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলেন? কোন দলের ভিতরে গণতন্ত্র আছে? তো গণতন্ত্র আসবে কোত্থেকে? আম গাছে তো কাঁঠাল ধরবে না। ব্যক্তি এক মেসি খেললে তো গোল হবে না, মেসির টিম খেলতে হবে, তো মেসির টিম খেলতে হবে, এক মেসি দেখায় তো কাজ হবে না। এই যে ধরেন শেখ হাসিনা, তার যে 14 দল আছে না, এক এক পার্টির 4 জন 5 জন একজন, তাদের তো নিশ্চয়ই ফসলাইছে। আমাদের ভিতরে সাংবাদিকও 2-4 জন ছিল, ফসলাইছে। হ্যাঁ, প্রশংসা করে করে তাকে বল প্রয়োগ করা। আমি লিখেছি কয়েকটা স্টেজ ছিল যখন কোটা বিরুদ্ধে আন্দোলন হয়, কয়েক স্টেজে উনি ডেকে বসলেই সমাধান হইতো, কিন্তু ওনাকে সমাধান করে আর বসতেই দেয় নাই, আলোচনাই করে নাই। উনি তখন বল প্রয়োগ করার